আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলেই ফোন কাটে। কিছুক্ষণ পরেই ওকে গুটি গুটি পায়ে হেঁটে আসতে দেখলো রিফাত। আজ পরে আছে লাল রঙের সালোয়ার কামিজ, কালকের মতোই আধমাথা ঘোমটাটা টানা, পুরো বউ বউ লাগছে মেয়েটাকে। শোভা এসে ওর পাশের সিটে বসা অব্দি রিফাত ওকে দেখলো এক নজরে। ও বসতেই গাড়ি চলতে শুরু করলো। পথে কোনো কথা বলেনি রিফাত। ঘন্টাখানেক গাড়ি চালিয়ে থামলো একটা নদীর ধারে। বাঁধানো ঘাটে কয়েকটা নৌকা বাঁধা, আর আছে পানির উপর ভাসমান কয়েকটি খাবারের দোকান। রিফাত ওকে নিয়ে একটা খাবারের দোকানে বসলো। জায়গাটা সুন্দর না? এটাকে বলে মিরপুর বেড়িবাঁধ, আর এই নদীর নাম তুরাগ। শোভা মুগ্ধ হলো আশেপাশের দৃশ্য দেখে। ঢাকাতেও এমন জায়গা আছে, সেটা কাল আর আজ না আসলে জানা হতো না তার। বলতে গেলে ঢাকার কিছুই চেনে না ও। কোথাও বেড়াতে যায়নি এতদিন। গণ্ডির বাইরেই প্রথম পা রাখা। সেই হিসেবে নতুন এই পৃথিবীর খোঁজ পাচ্ছে সে। শোভা মুগ্ধতা নিয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশটা দেখে। তুমি কাল বলেছিলে না নদীর পাড়ে বসতে তোমার ভালো লাগতো, তোমার সেই জন্যই এখানে নিয়ে আসলাম। ভালো লেগেছে না? শোভা মাথা দোলায়। সুন্দর জায়গা। ঢাকায় এমন জায়গা আছে জানতাম না। এসব জায়গা আমরা বন্ধুরা মিলে খুঁজে বের করেছি। এরকম আরো অনেক জায়গাগুলো চেনা আছে আমার। তোমাকে নিয়ে সেসব জায়গায় যাব। এক এক দিন এক এক জায়গায় বেড়াবো। শুধু ঢাকা কেন, আমরা সারা দেশ ঘুরে বেড়াবো। তুমি শুধু বলবে মুখ ফুটে কোথায় যেতে চাও। রিফাতের কথাগুলো বুকের গহীনে যেয়ে আছর কাটে। এই ছেলে কি তাকে নিয়ে বেশি ভাবছে? এত তাড়াতাড়ি এতটা অ্যাচিভমেন্ট কি ভালো? ভয় লাগেছে। কাল বাবা আমাকে ডেকে কি বললো জানো? কি? বাবা চায় আমি যেন তার অফিসে বসি, কিন্তু ওরকম ধরা বাঁধা কাজ আমার ভালো লাগে না। কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, ওসবই ভালো লাগে। যা ভালো তাই করুন। তাছাড়া আপনার কন্টেন্ট বেশ ভালো, অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য উপকারী। রিফাত বিস্মিত হয়ে শোভাকে দেখলো। তুমি আমার ভিডিও দেখো? দেখি। দেখবো না কেন? অনেক আগে থেকে ফলো করি আপনাকে। রিয়েলি? আমার বিশ্বাস হচ্ছে না। রিফাত সত্যিকার অর্থেই হতবাক। তার মানে প্রথম দিন শুরুতেই তুমি আমাকে চিনে ফেলেছিলে, অথচ প্রিটেন্ড করেছো চিনোনি। শোভা হেসে দিল। রিফাত চেঁচিয়ে উঠল। ও মাই গড, তুমি তো দেখছি সেই চতুর। আমি উল্টো তোমাকে বোকা মেয়ে ভেবেছি। আচ্ছা, সেদিনের ঘটনা বলো তো, ওরকম ভাবে কেন এসেছিল অনুষ্ঠানে? বাবা কোনো কারণে রাগ হয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। কোথায় যাব ওই সময়? কানি যাব দেখে সাথে করে নিয়ে গেছিলেন। ওখানে যেয়ে বুঝলাম ভুল করে ফেলেছি। অমন পোশাকে ওখানে যেয়ে উল্টো আরো ঝামেলা হয়েছে। সবাই ঘুরে ঘুরে আমাকে দেখছে। কি বাজে অবস্থা। আর হোস্টেলের সামনে নেমে যাওয়াটা, ওটা কি ছিল? শোভার মুখে দুষ্টু হাসি। আপনি যেমন নাছরবান্দার মতো পেছনে পড়েছিলেন না, না নেমে উপায় ছিল? কোনোভাবে বাবা আপনাকে দেখলে আমার কি হতো তাই বলুন। চিরতরে ঘর থেকে বের করে দিত না? রিফাত হো হো করে হাসলো। তুমি পিচ্ছি হলেও মাথায় বুদ্ধি রাখো বেশ। আমি তো পরের দিন হোস্টেলে গিয়ে বোকা বনে গেছি। হোস্টেলের দারোয়ানকে তোমার কথা বললাম, সে আর চেনে না, বলে এই নামে কেউ থাকে না। আমি তো কিছুতেই বিশ্বাস করি না। পরে এন্ট্রির খাতা দেখে শিওর হলাম তুমি আমাকে বোকা বানিয়েছো। এর আগে এমন ঘটনা আর ঘটেনি আমার সাথে। প্রচুর বিস্মিত হয়েছিলাম। শোভা মিটমিটিয়ে হাসছে। রিফাত জানতে চাইল, একটা জিনিস বলো তো, নামটা মিথ্যে বললে কি করে? ওটা কি তখনই মাথায় এসেছিল? একদম যে মিথ্যা তা নয়। দাদি আমাকে মেঘা বলে ডাকতো। গায়ের রং একটু ময়লা তো তাই। রিফাত কিছুক্ষণ শোভার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, আমার কিন্তু নামটা পছন্দ হয়েছিল। কেমন রোমান্টিক একটা ভাব আছে নামের মধ্যে। তাছাড়া তোমার সাথে এই নামটাই যায়, অভিজাত্য আছে নামটায়। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে আমি ওই নামটাই রাখতে চাই। শোভা মনে মনে চমকে উঠল। একটা মানুষের সাথে ভাবনায় এতটা মিল কিভাবে সম্ভব? মেঘা নামটা তার নিজেরও বেশ পছন্দ। সে নিজেও নামটা নিয়ে ঠিক এমনটাই ভাবত। আজ রিফাতের মুখে এরকম ব্যাখ্যা শুনে অবাক লাগছে। ডাকতে পারেন। থ্যাংক ইউ। গল্পে গল্পে ওরা টের পেল না সূর্য কখন অস্ত গেল। মশার কামড় খেয়ে হোশ এলো। দুজনেই হাসতে হাসতে গাড়িতে উঠল। ফিরতে হবে এখন। গতদিনের তুলনায় শোভা আজ অনেক সহজ। মুখের কোণে হাসি এসেছে। রিফাতের ভালো লাগে। মনের কোণে কিছুটা আশা জাগছে। ভবিষ্যতে তার হয়তো পারফেক্ট জোড়া হতে পারবে। তবুও একটা কিন্তু থেকে যায়।
বন্ধুদের কেউ কেউ শোভাকে চিনবে, ওকে নিয়ে গসিপ করবে, কিভাবে রুখবে ওদের অনেক ভাবে রিফাত। ভেবে ভেবে মনে হলো শোভাকে এমন কিছু করতে হবে যাতে ওর পুরনো ভিডিওটা ফিকে হয়ে যায়। শোভাকে নতুন করে ভাইরাল হতে হবে, নতুন করে ভাইরাল হয়েই একমাত্র পুরনো স্মৃতিকে মুছে ফেলা যাবে। শোভার ক্লাস শুরু হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন বিকেলে রিফাতের সাথে বেড়াতে যাওয়া আর ক্লাস শুরু হওয়ার পর প্রতি বৃহস্পতিবার করে বেড়াতে যাওয়ার রুটিন হয়ে গেল ওদের। বৃহস্পতিবার ক্লাস শেষ করেই হলের দিকে ছোটে শোভা। হলে ফিরে কোনো রকমে নিজেকে ফ্রেশ করে আবার দৌড়। রিফাত ভার্সিটির গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে ওর জন্য। একটু দেরি হলেই ফোনের পর ফোন আসতে থাকে। বাধ্য হয়েই ছুটতে হয় শোভাকে। এর মধ্যে রিফাত নিজের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলো, যার বিষয়বস্তু ফেসবুকে ভাইরাল হওয়া ইস্যু নিয়ে। বলা যায় এই ভাইরাল শব্দটা রিফাতের ভিডিওকে ভাইরাল করে দিল। রিফাত যেন নতুন করে অনলাইন আলোচনায় ফিরল। কয়েকটা কেস স্টাডি নিয়ে তৈরি করা ভিডিওতে ভাইরাল হওয়া কয়েকজন ছেলে ও মেয়ের অতীত আর ভাইরাল হওয়ার পর জীবনের কি অবস্থা নিয়ে বানানো তুলনামূলক চিত্র তুলে ধরে একটা তথ্যবহুল প্রমাণ্য চিত্র রূপ দেওয়া ভিডিও এখন সবার কাছে আলোচনার বিষয়। ভিডিও দেখে ভীষণ রাগ হলো শোভার। বোঝাই যাচ্ছে তাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো। তাকে এভাবে নিচু করার কোনো কারণ খুঁজে পেল না সে। শোভা বুঝে পাচ্ছে না রিফাত আসলে কি চাচ্ছে। সে তাকে মোটিভেট করতে চাচ্ছে নাকি তাকে পুনরায় আলোচনায় আনতে চায়। 2 দিন গুম হয়ে রইল শোভা। ফোন বন্ধ করে বসে থাকলো। এদিকে রিফাত শোভাকে ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে গেছে। ছেলেটা শোভার প্রতিক্রিয়া পাওয়ার জন্য অস্থির হয়ে গেল, কারণ ভিডিওটা ওর জন্যই বানানো। ওর রিভিউটা গুরুত্বপূর্ণ তার কাছে। কিন্তু শোভার এমন আচরণে হতবাক হলো। মেয়েটার আবার কি হলো? এই ভিডিও যে ওর জন্য বানানো সেটা কি বুঝতে পারছে না? তবুও একটি বার ফোন করলো না রিফাতকে। রিফাত ফোন করবে সে উপায়ও রাখেনি। কিন্তু কেন এই অভিমান? কারণটা তো জানাবে। বাধ্য হয়ে রিফাতকে মঙ্গলবার ভার্সিটিতে আসতে হলো। মঙ্গলবার শোভার ক্লাস শিডিউল বেশ টাইট। 4টে থিওরি আর একটা ল্যাব ক্লাস পড়েছে এই দিন। সারা দিন টানা ক্লাস করে শোভা ক্লান্ত হয়ে যায়। বের হওয়ার কোনো সুযোগ নেই। এত কিছু রিফাত কি করে জানে? রুটিনটা ওকে মেসেঞ্জারে পাঠিয়েছিল বলেই জানে। তবুও আজ রিস্ক নিতেই হলো। শোভার সাথে কথা বলা জরুরি। ও কি ভাবছে সেটা জানা আরও জরুরি। রিফাত মাথায় ক্যাপ আর গালে আলগা দাড়ি লাগিয়ে নিজেকে যথেষ্ট আড়াল করে শোভার ক্লাস থেকে ফেরার পথে দাঁড়িয়ে আছে। যেহেতু ফোন বন্ধ, এছাড়া আর উপায় নেই কোনো। রিফাত কয়েকবার করে ঘড়ি দেখল। এতক্ষণে চলে আসার কথা শোভার, কিন্তু আসছে না কেন? অস্থির পায়চারি করে রিফাত। অবশেষে ম্যাডামকে আসতে দেখে হাঁপ ছাড়ে। চেহারা মলিন হয়ে আছে শোভার। মনটা খারাপ নাকি মেয়েটার? পাশ দিয়ে যাওয়ার সময় রিফাত ওকে ডাকলো। মেঘা, আমি তোমার সাথে জরুরি কথা আছে, সোজা হাঁটতে থাকো। আপনার সাথে কোনো কথা নেই আমার। শোভা হাঁটতে হাঁটতেই জবাব দিল। রিফাতকে সে আগেই চিনেছে, তবুও থামেনি। কিন্তু কেন? আমার অপরাধ কি? ফোন বন্ধ রেখেছো 2 দিন ধরে, বাধ্য হয়ে আজ আসতে হলো। আপনার সাথে কথা বলবো না বলেই ফোন বন্ধ রেখেছি। আর অপরাধটা কি সেটা আপনি ভালোই জানেন। রিফাত অসহায় চোখে মাথা নাড়ল। সত্যি জানি না কেন তুমি এমন করছো। প্লিজ চলো কোথাও বসে কথা বলি। আমাকে বলো কি করেছি আমি। বললাম না আপনার সাথে কথা নেই, চলে যান আপনি। শোভার রাগী কণ্ঠে কথাগুলো বলে আর দাঁড়ায় না। রিফাত দৌড়ে ওকে ধরল। আচ্ছা বুঝেছি, ভালো মতো বললে তুমি আসবে না। এখন আমি চেঁচাবো, সিন ক্রিয়েট করব, সবাই জানতে চাইলে বলবো তুমি আমাকে কষ্ট দিচ্ছ। ভালো হবে? শোভা দাঁড়িয়ে গেল। মিথ্যে কথা কেন বলবেন? তাহলে সত্যিটা বলি, বলি যে তুমি আমার বউ, চলবে? শোভার গাল রক্তিম হলো, চোখ দুটো লাল, দাঁতে ঠোঁট চেপে রাগ সামলালো। কথায় কথায় ব্ল্যাকমেল করা মোটেও ভালো ব্যাপার না। আমি তো করতে চাই না, তুমি বাধ্য করছো। আপনি সামনে এগোন, আমি আসছি। তুমি সামনে আমি পেছনে, পালিয়ে যে যাবে না তার গ্যারেন্টি কি? রিফাতের বলার ধরনে হাসি পেলেও হাসল না শোভা। উল্টে গম্ভীর দৃষ্টি হেনে সামনে এগিয়ে গেল। রিফাত মুচকি হেসে শোভার পিছু নিল। রিফাত এবার ওকে একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে এলো। এক গাদা খাবার অর্ডার করে বসলো। শোভা বাধা দিল। এত খাবার কার জন্য? তুমি দুপুরে খাওনি, খিদে পেয়েছে না? আমি এখন খাবো না, আপনার কথা শেষ করুন, আমি হলে ফিরবো। রিফাত করুণ নয়নে তাকালো। আমিও খাইনি দুপুরে, ভাবলাম তোমার কাছেই আসবো, যেহেতু একসাথেই খাবো। শোভা কড়া কথা বলতে গিয়ে থামে। খাবার নিয়ে কাউকে কিছু বলা শোভন না। রিফাত ডাকলো ওকে। এবার বলো।
মেঘার মনে মেঘ জমার কারণ কি? মেঘের গর্জন শোনাও দেখি। যেরকম শান্ত পরিবেশ তৈরি করেছ মনে হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত, যে কোনো সময় ঝড় শুরু হবে। শোভা অন্যদিকে তাকালো, মনে মনে বলল, ন্যাকা কিছু বোঝে না, আবার ঢং করে সাহিত্য কপচানো হচ্ছে, অন্যায় করে সাধু সাজা হচ্ছে। শোভা চুপ থাকা দেখে অস্থির হলো রিফাত। কি হলো? কোনো গুরুম গুরুম আওয়াজ নেই কেন? আর কতক্ষণ মেঘ জমিয়ে রাখবে? এবার না হয় বর্ষণ হোক। রিফাতের কথার তালে অভিমান ফিকে হয়ে যাচ্ছে শোভার। সে তাড়াতাড়ি প্রশ্ন ছুড়ে দিল, নতুন ভিডিওতে কি বলেছেন এসব? কি বলেছি? তোমার ভালো লাগেনি? শোভা মাথা নাড়ল। ইনিয়ে বিনিয়ে আমার কথাই তো বলতে চেয়েছেন, তাই না? কেন এমন কাজ করলেন? রিফাত একই সাথে বিরক্ত ও হতাশ হলো। হতবাক চাহনি দিয়ে শোভার দিকে তাকালো। তোমার খারাপ লাগার মতো কন্টেন্ট তো বানাইনি মেঘা। আমি উল্টো ভেবেছি তোমার ভালো লাগবে। তোমার ফোনের আশায় বলেছিলাম, অথচ ভিডিও আপলোড করার পর তুমি ফোন বন্ধ করে বসে রইলে। আশ্চর্য কথা বলছেন। আপনি আমাকে ছোট করে কথা বললে আমি খুশি হব? আপনাকে ফোন করে কংগ্রাচুলেশনস জানাবো? এতটাই ফেল না আমি? আমি তোমাকে ছোট করে কথা বলেছি? কেন এমন মনে হলো বলো তো? রিফাত এবার অবাক। রিফাত কপালে হাত দিয়ে বসে থাকে। ও কি বলেছে আর এই মেয়ে কি বুঝেছে? বোকা মেয়েটা ভুল বুঝেছে তাকে। এখন এই বোকা পাখিটাকে কিভাবে বোঝাবে যা বলেছে সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে? কি হলো, কথা বলছেন না কেন? ভাবছি কি বলবো, কিভাবে বললে তুমি বুঝবে। আচ্ছা, কথাগুলো যখন বলেছি তার আগে বা পরে কি তোমার নাম নিয়েছি বা তোমায় কিছু বলেছি? শোভা আবারও মাথা নাড়ে। তাহলে কেন মনে হলো কথাগুলো তোমাকে উদ্দেশ্য করে বলা? মোট 10 জনের উপর জরিপ করেছিলাম আমি। তার মধ্যে 7 জন কোনো রকমের পড়ালেখা করে। তারা টিকটক করে, ইউটিউবে ভিডিও বানায়, শর্টস বানায়। অনেক সময় সেগুলোর মধ্যে এমন কিছু দেখায় যেগুলো দেখানো উচিত না। আমি যা বলেছি তাদের উদ্দেশ্যে বলেছি। তোমার অতীতে কি হয়েছে সেটা তো আমি এখনো ক্লিয়ারলি জানি না। তোমাকে নিয়ে কেন কিছু বলবো? কেন জাজ করব তোমাকে? শোভা মুখ নিচু করে রইল। ক্রমাগত ঠোঁট কামড়ে যাচ্ছে সে। রিফাত যা বলছে তা কি সত্যি? সে সত্যি ভুল বুঝেছে রিফাতকে? শুরু থেকে এখন পর্যন্ত একবারও তোমাকে এসব নিয়ে কিছু বলেছি না। তবে এই কয়দিন আমাকে দেখে কি মনে হয়েছে? তোমাকে হার্ট করতে পারি আমি? ছোট্ট করে জবাব দিল শোভা। রিফাত হাসলো। এতটুকু বিশ্বাস করবে তো আমাকে? শোভা মাথা দোলায়। তাহলে খামোখা ভুল বুঝো না আমাকে। আমি কখনো কোনোভাবেই চাইবো না তুমি অন্যের কাছে ছোট হও। এই কারণে নয় যে তুমি আমার উঠবি, বরং এই কারণে যে তুমি একজন মেয়ে, একজন ভবিষ্যৎ স্বপ্ন স্রষ্টা। আমি বিশ্বাস করি অতীতে যেটা হয়েছিল সেটা একটা ভুল। তুমি এই ভুল থেকে সরে এসে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় ভর্তি হয়ে নিজেকে প্রমাণ করেছো, আর এজন্য তুমি আমার চোখে বিশেষভাবে সম্মানিত। বুঝেছো বোকা মেয়ে? শোভা কিছু না বলে রিফাতের দিকে তাকালো। ওর কথাগুলো ভালো লাগছিল। এভাবে কেউ কখনো বলেনি তাকে। এইরকম ভরসা কেউ করেনি। 2 দিন উল্টো পাল্টা ভেবে যেমন অশান্তি লাগছিল, আজ রিফাতের কথা শুনে মনের মধ্যে ভীষণ শান্তি শান্তি লাগছে শোভার। এখন কি খাবার খাবেন ম্যাডাম? এই অভাগার পেটে কিছু দানা পানি ফেলার সুযোগটা দিন প্লিজ। শোভা কথা না বলে চুপচাপ প্লেটে রাইস তুলে রিফাতের দিকে এগিয়ে দিল। নিজেও নিয়ে খাওয়া শুরু করলো। এই বৃহস্পতিবার না আসলে কি তোমার মন খারাপ হবে? শোভার খাওয়া থেমে যায়। বৃহস্পতিবারের রুটিন একটা অভ্যেস হয়ে গেছে শোভার। রিফাত না এলে কেমন লাগবে বুঝতে পারছে না এখন। সে জানতে চাইলো, কোনো কাজ আছে? কাজ থাকলে আসার দরকার নেই। হ্যাঁ, কাজ আছে। আসলে আমরা বন্ধুরা বৃহস্পতিবার করে একত্রে আড্ডা দিই। গত 3 সপ্তাহে যাইনি বলে ওরা খুব করে ধরেছে। অন্য কিছু সন্দেহ করছে। কি সন্দেহ করছে? ওরা বলছে আমি কারো প্রেমে পড়েছি, তাই ওদের আড্ডায় যাচ্ছি না। প্রেমে পড়ার কথা শুনে শোভার গালের উত্তাপ বাড়ে। সে মাথা নিচু করে খাবারে মন দিল। তো নিয়ম করে এখানে না আসলেই হয়, বন্ধুদের সাথে থাকলেই তো হয়। কিন্তু আমার যে এখানে আসতেই ভালো লাগে। শোভা চামচ নাড়াচাড়া করছিল। রিফাতের কথাই ওর হাত থেমে যায়। রিফাতের গলার স্বরে কিছু ছিল, সেটা কাটিয়ে পরক্ষণেই স্বাভাবিক গলায় বলল, কিন্তু এবার যেতেই হবে, তা না হলে ওরা আমাকে আস্ত রাখবে না। তো যান না, কে মানা করেছে? আমিও আপনাকে বলতে চাইছিলাম বেরোবো না, আমার এক্সাম আছে, শনিবারে পড়তে হবে। তাহলে তো ভালোই হলো, তুমিও পড়তে পারলে, আমিও ওদের সময় দিলাম। তাহলে ওই কথাই রইলো, এই বৃহস্পতিবার আসছি না।
বলেছেন তো একবার, বারবার বলার কি আছে? বরং এই বৃহস্পতিবার, কেন কোনো বৃহস্পতিবারই আসতে হবে না। আমি তাহলে মন দিয়ে পড়তে পারবো, ঘুরতে যাওয়ার চিন্তায় পড়া হয় না। শোভার হঠাৎ মেজাজ ছুটে গেল, গড়গড়িয়ে কথা বলে রাগ উগলে দিল। ওদিকে রিফাত মিটমিটিয়ে হাসছে ওর দিকে তাকিয়ে। রাগের মাথায় কি বলে দিল মেয়েটা। বৃহস্পতিবার ক্লাস শেষ হলে ফিরে বিছানায় গড়াচ্ছিল শোভা। কিছু ভালো লাগছিল না, কেমন ফাঁকা ফাঁকা লাগে। নিজের অজান্তেই নজর চলে যাচ্ছে ফোনের উপর। অন্যদিন হলে এতক্ষণে কতবার ফোন চলে আসতো, আর আজ একবারও ফোনটা বাজলো না। শোভা ফোন উল্টো করে বালিশে উপর হয়ে শুয়ে পড়ল। ঘুমানো দরকার, অথচ ঘুম আসছে না। আজব তো, মাত্র 3 সপ্তাহে সারা জীবনের অভ্যেস বদলে যাবে? এসব কেমন কথা? নিজেকে খানিকটা ধমক দিলেও মনে মনে। কিছুক্ষণের জন্য মন শান্ত হলো। 10 মিনিট পরে আবারও একই কথা মনে ঘুরপাক খায়। বিরক্ত হয়ে বিছানায় উঠে বসলো শোভা। রুমে ফিরে শোভাকে ওভাবে বিছানায় বসে থাকতে দেখে অবাক হলো ওর এক রুমমেট জুথি। কি রে শোভা, আজ বাইরে যাসনি? আজ তো বৃহস্পতিবার, তোর বাইরে ঘোরার দিন। না রে, আজ শরীরটা ভালো না, তাই যাইনি। ডাহা মিথ্যে কথা বলে শোভা। ও, কি হয়েছে? জ্যোতির উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল। তেমন কিছু না, পেট ব্যথা করছে। পেইন কিলার খেয়েছিস? হুম। উল্টো ঘুরে ঘুমানোর ভঙ্গি করে শোভা। কথা বলতে একদম ভালো লাগছে না তার, মন খারাপ হচ্ছে ভীষণ। ঘড়ি দেখেছে সে, সন্ধ্যা 7টা বাজছে। এতটা সময় গেল, একবারও রিফাতের ফোন এলো না, অথচ খুব দাবি করে তার কেয়ার করে। বন্ধুদের পেয়ে তাকে ভুলে গেছে। ঠিক আছে, বন্ধুদের নিয়েই থাকো, তোমার সাথে আর কথা বলবে না শোভা। তুমি 1000বার সরি বললেও না। এই শোভা পাচ্ছে, তোর জন্য একটা পার্সেল আছে। শোভার অন্য রুমমেট কণা এসে ঢুকলো ঘরে, হাতে একটা লাল র্যাপিংয়ে মোড়ানো পার্সেল। শোভা বিস্মিত হয়ে উঠে বসলো, হাত বাড়িয়ে পার্সেল নিয়ে উল্টে পাল্টে দেখলো। কোনায় ছোট করে শোভার নাম লেখা, এছাড়া আর কিছু লেখা নেই। কে তোকে পার্সেল পাঠাবে? কানি যাবো না তো? খোল তো দেখি কে কি দিল তোকে। কণা বলল। শোভা অনিচ্ছায় পার্সেল খুলতেই টকটকে লাল রঙের বাদামি শাড়ি বেরিয়ে এলো পার্সেল থেকে। জ্যোতি ছুটে এসে জামদানির শাড়িটি লুফে নিল। ওয়াও, কি সুন্দর শাড়ি! কে দিল রে শোভা? এই শাড়িটার অনেক দাম হবে শোভা, পুরো শাড়ি জুড়ে কি সুন্দর কাজ দেখেছিস? জ্যোতির কাছ থেকে কণা নিল শাড়িটা, নিজে গায়ে মেলে ধরল। শোভার নজর তখন অন্য কিছুর দিকে। বক্সে একটা চিঠি আছে, সেটাই খুলে দেখছিল সে। গোটা গোটা হাতে লেখা চিঠির ভাষা অনেকটা এমন। জানি তোমার অনেক মন খারাপ আজ বেড়াতে যেতে না পেরে, কিন্তু কি করব বলো, বন্ধুরাও তো জরুরি জীবনে। তবে না যে একদিকে ভালোই হয়েছে, আসলে মনে মনে এটাই এই সপ্তাহে প্ল্যান করেছিলাম। আজ না যেয়ে কাল সকালে যাব, সারাদিন বাইরে বেড়াবো। কালকের দিনটা একটু অন্যরকম ভালো কাটাবো আমরা। এই জন্যই তোমার জন্য এই শাড়িটা পাঠালাম। এই শাড়ি পরে শার্প সকাল 8টায় ভার্সিটির গেটে দেখতে চাই তোমাকে। কাল আমরা দূরে কোথাও হারিয়ে যাব, 1 মিনিটও যেন দেরি না হয়। শাড়ি পরা তোমাকে দেখার জন্য আজ সারা রাত ঘুম হবে না আমার, রিফাত। শোভা অতি দ্রুত চিঠিটা লুকিয়ে ফেললো বালিশের তলায়। কণা আর চুথির দিকে তাকিয়ে রাগ লাগছে। ওর শাড়িটা দুজন মিলে টানাটানি করছে। কি করছিস তোরা? শাড়িটা ছিঁড়ে যাবে না? আশ্চর্য! দে আমার কাছে দে। শোভার হাতে শাড়ি গুছিয়ে দিয়ে কণা জানতে চাইল, কে দিয়েছে রে এ শাড়িটা? কানি যাবো, উনি পাঠিয়েছে। আমি ওনার পেজে কাজ করি। কাল অনুষ্ঠান আছে, শাড়ি পরে যেতে হবে, তাই শাড়িটা পাঠিয়েছে। বাব্বা, এত দামি শাড়ি পাঠাবে তাই বলে? এসব অনুষ্ঠানে দামি ড্রেস পরেই যেতে হয়, সাধে পাঠাইনি। শোভা শাড়ি ভাঁজ করে আবার বক্সে তুলে রাখে। অবাক হয়ে ভাবল, কি অবলীলায় মিথ্যে বলে যাচ্ছে ও। একটুও খারাপ লাগছে না, বরং এই লুকোচুরি খেলাটা ভালো লাগছে। মনে অদ্ভুত আনন্দ। রুমমেট দুজন না থাকলে হয়তো গুনগুনিয়ে গান গেয়ে উঠত, শাড়িটা গায়ে ধরে নাচত। শোভা ভাবছে এ কেমন পরিবর্তন হয়েছে তার। 7 সকালে ঘুম ভেঙেছে শোভার। জ্যোতি আর কণা তখন ঘুমে কাদা। শোভা যতটা সম্ভব আওয়াজ না করে হাত মুখ ধুয়ে তৈরি হতে বসলো। শাড়ি পরতে পারে না শোভা। সেদিন ছোট বোন বিভা ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল। আজ একা একা কি করবে তাই ভাবছে। কয়েকবার করে ইউটিউবে শাড়ি পরার ভিডিও দেখে নিয়ে অনেকবার চেষ্টায় শাড়ি করলো। আয়নায় নিজেকে দেখলো বারবার, সন্তুষ্ট হলো।
দেখতে খারাপ লাগছে না তাকে। 7:30টার দিকে রুম থেকে বেরিয়ে পড়ল। 8টা বাজার 10 মিনিট আগে ইউনিভার্সিটির গেটে চলে এলো শোভা। দূর থেকেই রিফাতের গাড়িটা দেখেছে। কাছাকাছি এসে গাড়ির গ্লাসে টোকা দিল। রিফাত দরজা খুলল না। আবারও টোকা দিল, কিন্তু কোনো আওয়াজ নেই। শোভা উকি দিয়ে দেখলো রিফাত গাড়ির সিটে মাথা রেখে নাক ডেকে ঘুমোচ্ছে। হাসি পেয়ে গেল শোভার। তাকে ঠিক সময়ে আসতে বলে এখন নিজেই ঘুমাচ্ছে। দেখো, শোভা এবার জোরে জোরে শব্দ করে। রিফাত লাফ দিয়ে উঠে বসলো। শোভা হাত নাড়তেই চোখ কচলে গাড়ির দরজা খুলে দিল। সরি, তুমি এসেছো টের পাইনি। শোভা চুপচাপ গাড়িতে উঠে বসলো। আসলে ভোরে উঠে রওনা দিয়েছি তো, রাতে ঘুমও হয়নি, তাই 7টার দিকে এখানে পৌঁছে দেখলাম হাতে সময় আছে, একটু ঘুমিয়ে নিই। তুমি কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? একবার ভাবলো হ্যাঁ বলবে, পরক্ষণেই মত বদলালো শোভা। বেচারা তার জন্য সকালে ঘুম থেকে উঠে এত দূর গাড়ি চালিয়ে এসেছে, তাকে প্যারেশান করা উচিত হবে না। সে মাথা নেড়ে না বলল। খুব বেশিক্ষণ না, 5 মিনিট হবে হয়তো। ও চলো তাহলে আগে কোথাও থেকে নাস্তা করে নিই। খিদে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আগে চলো, তারপর দেখতে পাবে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরো। ওকে। পথে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে সকালের নাস্তা করলো ওরা। তারপর রওনা দিল। গাড়ি চালাতে চালাতে টুকটাক কথা বলছে রিফাত। শোভা ভিতর ভিতর অস্থির হচ্ছে। এতটা সময় হয়ে যাচ্ছে, রিফাত একটা বার তার দিকে ঠিকঠাক তাকিয়ে দেখেনি। তাকে কেমন লাগছে সেটাও বলেনি। আজব একটা ছেলে তো। মেয়েটা প্রথমবারের মতো নিজের চেষ্টায় শাড়ি পরেছে, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে না? কেমন লাগছে জানাবে না? অভিমানে গাল ফুলাতে মন চাইলেও শরমে পারছে না। পাছে রিফাত তার মনোভাব বুঝে হেসে না দেয়। অনেকটা সময় পরে সামনে তাকিয়ে থাকতে থাকতে শোভার চোখ লেগে এসেছিল। তখনই গাড়িটা থেমে গেল। শোভা চোখ খুলে তাকালেই রিফাতকে দেখলো তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। শোভা বলল, কি? নামো, চলে এসেছি। গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হলো। সামনে বিশাল এক দিঘি, তার অপর পাশে রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা। শোভা বিস্ময় নিয়ে জানতে চাইলো, কোথায় এটা? টাঙ্গাইল, মহেরা জমিদার বাড়ি। বেশ সুন্দর তো, আগে কখনো দেখিনি এরকম। ভেতরে চলো, আরো ভালো লাগবে। আরো দুটো দিঘি আছে ভেতরে, দিঘির পাশে বসার ব্যবস্থা আছে। তোমার লাগ যদি ভালো হয় তাহলে বৃষ্টি নামবে, তখন বুঝবে সৌন্দর্য কাকে বলে। শোভা বিনা বাক্যে রিফাতের পিছু নিল। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে চারপাশে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। ভাবছে এই পৃথিবীতে দেখার কত কিছু আছে, অথচ সে এখনো কিছুই দেখেনি। কিছু দূর এগিয়ে গিয়ে জায়গাটা দেখতে পেল শোভা। দিঘির উপর কাঠের পাটাতন দিয়ে বসার জায়গা তৈরি করেছে। ওপরে ছাউনি দেওয়া, দেখতে বেশ লাগছে। রিফাত এগিয়ে গিয়ে ডাকলো তাকে। এসো, এখানে বসে চা খাই। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামলে এখানটায় বসে দেখতে কি যে ভালো লাগে। আপনি আগে এসেছিলেন? হ্যাঁ, বন্ধুদের সাথে। ও। মন খারাপ হলো শোভার। যে কোনো সুন্দর কিছু দেখার পর ওর যেমন আনন্দ হচ্ছে, রিফাত আগে দেখেছে সেটা ভেবে মন খারাপ হচ্ছে। দুজনের অনুভূতি তো মিলছে না। ও সবকিছুতে মুগ্ধ হচ্ছে, যেখানে রিফাতের হয়তো কেবল ভালো লাগছে। এলোমেলো ভাবতে ভাবতে চায়ে চুমুক দেয়। শোভার দৃষ্টি দিঘির অপর পারে। হঠাৎ ক্লিকের শব্দে চমকে ফিরে দেখলো রিফাত তার ছবি তুলছে। ওকে তাকাতে দেখে হাসলো। শাড়িতে তোমাকে কি চমৎকার লাগছে বলে বোঝাতে পারবো না। আমি যেমনটা কল্পনা করেছিলাম তার চাইতেও সুন্দর। আর এই যে মন খারাপ করে এদিক ওদিক তাকিয়েছিলে, একদম অন্যরকম লাগছিল। ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। দেখো তো নিজেকে চিনতে পারো কিনা। রিফাত মোবাইল এগিয়ে দিল শোভার দিকে। শোভা দেখলো আসলেই তার চেহারায় অন্যরকম মাদকতা খেলা করছে। নিজেকে চিনতে পারে না সে। রিফাত মোবাইল নিয়ে নেয়। নিজেকে এভাবে দেখতে হয় নাকি বোকামি? শোভা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। এখন বলো তো, মন খারাপ কেন করলে? এসব জায়গা আমি আগে দেখেছি, সেজন্য। শোভা আবার লজ্জিত হলো। এই ছেলে তার মন পড়তে পারছে কি করে? রিফাত ওর কাছে এগিয়ে এলো, মিহিস্বরে বলল, তুমি একটা জায়গায় যতবারই যাও না কেন, যদি ভিন্ন ভিন্ন মানুষদের সাথে যাও, তাহলে প্রতিবার সব নতুন করে দেখবে। আগেরবার বন্ধুদের সাথে এসেছিলাম, ওদের মতো করে দেখেছি। এবার তোমার সাথে এসেছি, তোমার মতো করে দেখছি। আগের বারের তুলনায় এবারে সবকিছু দ্বিগুণ ভালো লাগছে। কাজেই মন খারাপ করার কিচ্ছু নেই।
রিফাতের কথা শেষ হতে হতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আশেপাশে তারা ছিল, সবার মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। কেবল শোভা আর রিফাত চুপচাপ বসে রইল ছাউনির নিচে, দুজন মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। হঠাৎ রিফাত ওর কানে কানে ফিসফিস করে বলে, তোমার চুরি পরা হাতে একটু বৃষ্টি ধরবে? শোভা চমকে উঠল। ঠিক এমনটাই ইচ্ছে হচ্ছিল ওর মনে। কোনো কথা না বলেও এগিয়ে দাঁড়ায়, ডান হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানি ধরল। রিফাত ওর ছবি নিচ্ছে একটার পর একটা। 1 মিনিট বলেই রিফাত পকেট থেকে একটা সাদা গোলাপ বের করে শোভার চুলে গেঁথে দিল। এবার ঠিক আছে, একদম রবি ঠাকুরের লাবণ্যর মতো লাগছে। বিকেলের দিকে আবারও বংশী নদীর পাড়ে এসে বসলো। শোভাকে হতবাক করে দিয়ে গাড়ি থেকে গিটার নিয়ে এলো। ঠিক সন্ধ্যা লাগার মুহূর্তে সুর তুলল। রিফাতের প্রশ্নে শোভা হেসে গড়িয়ে পড়ে। রিফাত মুগ্ধ নয়নে ওকে দেখে। একটা প্রশ্নের উত্তর দেবে? শোভা মাথা দোলালো। বলো তো, তোমাকে এইসব জায়গায় কেন নিয়ে এসেছি? এই যে নদীর পাড়, প্রকৃতির মাঝে, দিঘির কাছে কেন বসছি বারবার? আমি জানি না। রিফাত গভীর দৃষ্টি মেলে দেয় শোভার চোখের তারায়। সে দৃষ্টির প্রখরতায় শোভার বুক গুড়গুড় করে। সে নত বুকে বসে রয়। এসব পরিবেশে থাকলেই মানুষদের প্রেম প্রেম পায়, ভালোবাসতে ইচ্ছে করে, কাউকে মায়া বেঁধে রাখতে মন চায়। এই জন্য আমি তোমাকে এইসব জায়গায় নিয়ে আসছি, যাতে তোমার... চলুন উঠি, সন্ধ্যা নেমে গেছে আর থাকা ঠিক হবে না। ক্লান্ত লাগছে আমার, একটু রেস্ট দরকার, কারণ কাল ক্লাস আছে সকালে। রিফাত মুচকি হেসে উঠে দাঁড়ায়। যথাজ্ঞা মহারানী, চলুন প্রস্থান করি। শোভা হাসি লুকাতে অন্যদিকে মুখ ফেরায়, অথচ মনের মধ্যে হাজারো আতশবাজি ফুটছে। রাতে ইউনিভার্সিটির গেটে শোভাকে নামিয়ে দিতে যেয়ে আর এক চমক। ভাইয়া তুমি এখানে? রিফাত চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আদ্রিতা। চমকে উঠল আদ্রিতা ও শোভাকে দেখে। আর শোভা, ওর কি হলো? তুই এখানে? শোভার চোখ মুখ লাল, বিস্ময়, ঘৃণা, রাগের মিশেলে ওর চেহারা অদ্ভুত দর্শন লাগছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতার চেহারায় ভয়ের ছায়া পড়েছে। সে শোভাকে দেখছে অবিশ্বাস্য নজরে। আদ্রিতা জিভ দিয়ে ঠোঁট চাটে। এখানেই পড়ি আমি, কিন্তু তুই? শোভা বাঁকা হাসি হাসলো। এখানে কি করে এলাম এটা ভেবে অবাক হচ্ছিস, তাই না? আমার তো মরে যাওয়া উচিত ছিল, কিংবা কোনো আস্থা করে আশ্রয় হওয়া উচিত ছিল, এটাই ভাবছিস তো? আদ্রিতা জবাব দিল না। শোভা এবার একটু এগিয়ে গেল ওর দিকে। হিস হিসিয়ে পড়ল, আমার জীবন নষ্ট করে দিয়ে তুই পালিয়ে গেলি। ভদ্র মেয়ে সেজে এখন ভালোই আছিস দেখছি। আদ্রিতা আর চোখে রিফাতকে দেখলো, মিনমিন করলো, কি যা তা বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি, তাই না? রিফাত বোকার মতো দুজনকে দেখছে। দুজনের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। সে এগিয়ে এসে জানতে চাইল, তোমরা একে অপরকে চেনো? খুব ভালো করে, তাই না রে আদ্রিতা? আদ্রিতা চুপ করে রইল। রিফাত হতবাক হয়ে জানতে চাইল, কিভাবে চেনো? আমি কিছুই বুঝতে পারছি না। কিরে, কিভাবে চিনি তোকে বল, নাকি আমি বলবো? আদ্রিতা এবারও চুপচাপ শোভাকে দেখছে। হঠাৎ রিফাতের দিকে ফিরে বলল, বাসায় যাবে না ভাইয়া, নাকি আমি চলে যাব একা একা? হ্যাঁ যাব, কিন্তু... শোভা আদ্রিতার হাত ধরল। আজও পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস? কিন্তু আমি যে আজ ছাড়বো না তোকে। আচ্ছা, আদ্রিতা কেমন বোন আপনার? হ্যাঁ, চাচাতো বোন। কেন বলো তো, কি করেছো? আর ওকে তুমি কিভাবে চেনো? বাড়াবাড়ি করিস না শোভা, ছেড়ে দে আমার হাত। আপনাদের বাড়ি কি দিনাজপুরের ফুলবাড়ি? কখনো দেখিনি কেন আপনাদের? হ্যাঁ, দিনাজপুর। আমাদের দাদার বাড়ির সাথে সম্পর্ক ছিল না, তাই। আর এই আদ্রিতা ঠিক কবে এলো আপনাদের বাসায়? ম্যাট্রিক পরীক্ষার পর নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তুমি এত কিছু কিভাবে জানো? শোভা তখনও আদ্রিতার হাত ধরে ওর দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। রিফাতের প্রশ্ন শুনে তাচ্ছিল্যের হাসি দিল। আপনার বোনটা খুব প্রেমবাজ, এটা জানেন? ভালো হবে না শোভা, হাত ছেড়ে দে বলছি। আদ্রিতা হুঙ্কার দিল, প্রেমবাজ বললাম বলে আতে ঘা লাগছে? সত্যি কথা কেউ জানে না বুঝি? রিফাত পালা করে দুজনকে দেখছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার, আগা মাথা বুঝতে পারছে না। সে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে কেউ বলবে? আদ্রিতা, তুই শোভাকে চিনিস?
আদ্রিতা মাথা দোলায়। কি করে? একসাথে স্কুলে পড়েছি আমরা। শুধু পড়েছি বল, কলেজার বান্ধবী ছিলাম। আদ্রিতা রাগত চোখে শোভাকে দেখল। আর কি সব বলছে শোভা? রিফাতের প্রশ্নে আদ্রিতা ঘামছে। বাসায় চলো ভাইয়া, রাত হয়ে গেছে। ও বলবে না কিছু, ওর সেই সৎ সাহস নেই। থাকলে আমাকে বিপদে ফেলে রাতের আধারে পালিয়ে ঢাকায় আসতো না। তোমাকে বিপদে ফেলে এসেছে? কি করেছিল খুলে বলবে? আমার কোনো আইডিয়া নেই। ভাইয়া চলো না। আদ্রিতা তাড়া দিতেই রিফাত ধমকে উঠল। শোভার কথা আগে শুনে নেই, কি করেছিস তুই সেটা আগে জানি। আমি তাহলে একাই চলে যাই? খবরদার নড়বিরা, আমার সাথে থাক। তুই কি করেছিস সেটা জানতে চাই। আদ্রিতার আর কথা বাড়ানোর সাহস হলো না, চুপ করে বসে থাকলো। শোভার চেহারায় বিষাদের ছাপ। ও বলতে শুরু করলো।